মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, এ পর্যন্ত ২৮ জন মৃত্যুর খবর। দেশ দুটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি। হঠাৎ দেখলাম আমার পাশের ভবনটি নড়তে শুরু করে। এরপরই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক, দুদেশের মধ্যে এক চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই। $2 বিলিয়ন বেশি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. ঈদের স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই, নির্ঝঞ্ঝাট ট্রেন চলাচল। লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ঢল। এক টাইমে ছুটি হয়েছে, তো এই জন্যই যাত্রীর এবার চাপ একটু কম। বাড়তি কোনো দাম রাখা হয় নাই, আর গাড়ি নির্ধারিত সময়ে ছাড়তেছে। অনলাইনে আমি সিট পাইছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, অভিযোগ রিজভীর। দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেয়রের দায়িত্ব নেওয়া, বললেন ইশরাক। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের গণধোলাই। আটক 4 জনের মধ্যে 3 জনই সাবেক ও বর্তমান পুলিশ সদস্য। গাড়িতে উঠিয়েই আমাদেরকে মারধর শুরু করে, তখন তারা 20 লাখ টাকা দাবি করে। তাৎক্ষণিক আমরা 3 জনকে ধরতে পেরেছি, আর 2 জন পালিয়ে গেছে। পুলিশের কিছু বিপদগামী সদস্য এরা এই অপরাধের সাথে জড়িয়ে গেছে, এবং আমরা যেটা দেখলাম এদের ভিতরে একজন পুলিশ সদস্য ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 12 মিনিটের ব্যবধানে শক্তিশালী 2টি ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও থাইল্যান্ড। শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় 6.4 মাত্রার আরও একটি আফটার শক। এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটি। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সামরিক জান্তা। 6 অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে থাইল্যান্ডে ধসে পড়েছে বহুতল ভবন। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে 650 মাইল দূর থেকেও কম্পন অনুভূত হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই বহুতল ভবন থাইল্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত। ব্যাংকক নগর কর্তৃপক্ষের হিসাবে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া নির্মাণাধীন 30 তলা ভবনটির নিচে চাপা পড়েছে অনেকেই। ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয় এমন বেশ কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যাও কম নয়। সড়কে সড়কে চোখে পড়ছে ফাটল। শুক্রবার দুপুরে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর কয়েক দফায় কেঁপে ওঠে দেশ দুটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূকম্পনের উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালায়। ভূমি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরের উৎপত্তি, ফলে পূর্ণ শক্তিতে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ। কম্পন টের পাওয়া গেছে 650 মাইল দূর থেকেও। আতঙ্কে ঘরবাড়ি, অফিস, রেস্তোরাঁ সহ বিভিন্ন ভবন থেকে বাইরে বের হয়ে আসে মানুষ। শুরু করে ছুটোছুটি। এখনও কাটেনি ঝুঁকি। আগামী কয়েক ঘন্টায় বেশ কয়েকটি আফটার শকের শঙ্কা কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ড সরকার। প্রথমে বুঝতে পারিনি ভূমিকম্প হচ্ছে। আমার আশেপাশের চেয়ার টেবিল দুলতে শুরু করে। পরে দেয়াল ও কাঁচ ভাঙা শব্দ শুনে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। আমাদের বিল্ডিং এর সিলিং এর কিছু অংশও ভেঙে পড়ে। আমি পরে দৌড়াতে শুরু করি। আমি মিটিংয়ে ছিলাম, এর মধ্যে সবকিছু দুলতে শুরু করে। আমার মাথা ঘুরতে থাকে। আমি টেবিলের নিচে আশ্রয় নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। পরে আমাদের নিরাপদে বের করে আনা হয়। হঠাৎ দেখলাম আমার পাশের ভবনটি নড়তে শুরু করে। এরপর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। তাড়াহুড়ো আর ধাক্কাধাক্কিতে অনেকে আহত হয়েছে।
এদিকে মিয়ানমারের ক্ষতি হয়েছে মসজিদ, প্যাগোডা সহ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের শঙ্কা করা হচ্ছে দেশটিতে। এমন পরিস্থিতিতে রাজধানী নেপিদো সহ অন্তত 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার। চাওয়া হয়েছে আন্তর্জাতিক মহলের সাহায্য। এরই মধ্যে দুই দেশে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। যোগ দিয়েছে রেডক্রস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ডের নানা অবকাঠামোর। এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সুউচ্চ ভবন যেমন রয়েছে, তেমনি রয়েছে শতাব্দী প্রাচীন বিভিন্ন স্থাপনাও। শতাব্দী প্রাচীন সেতু থেকে শুরু করে প্যাগোডা এবং মসজিদও রয়েছে ক্ষয়ক্ষতির তালিকায়। ধ্বংসস্তূপের মধ্যে থেকে বাঁচার করুণাকতি। ভূমিকম্পের ধাক্কায় থাইল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে এভাবেই চিৎকার করছেন আটকে পড়া এক শ্রমিক। কতটা শক্তি নিয়ে মিয়ানমার আর থাইল্যান্ডে আঘাত হানে ভূমিকম্প, তাই দৃশ্যই বলে দেয়। প্রচণ্ড ধাক্কায় কেঁপে ওঠে আকাশছোঁয়া এসব ভবন। কম্পনের ধাক্কায় ভবনের ইনফিনিটি পুলে থাকা পানি পর্যন্ত ছিটকে পড়ে। শুক্রবারের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে থাইল্যান্ড এবং মিয়ানমারের বহু স্থাপনা, যার মধ্যে অত্যাধুনিক আকাশছোঁয়া ভবন যেমন রয়েছে, তেমনি রয়েছে ঐতিহাসিক নানা স্থাপনা। এর মধ্যে অন্যতম সাগাইং সেতু। ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই সেতুটি। প্রায় 100 বছরের পুরনো সেতুটি ধসে পড়ে ভূমিকম্পের ধাক্কায়। এর পাশাপাশি নেপিদো এবং মান্দালয়ের বেশ কিছু শতাব্দী প্রাচীন প্যাগোডা ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ধর্মীয় স্থাপনা, যার মধ্যে মসজিদও রয়েছে। এদিকে দুই দেশের বিভিন্ন সেতু এবং কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। ফলে বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে যান চলাচল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চীনের সাথে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে যান চীন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লাল গালিচা সংবর্ধনায় হাস্যোজ্জ্বল করমর্দনে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। টেকসই সমাধান খুঁজতে মিয়ানমারের সাথে আলোচনার কথা জানান শি জিনপিং। প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথাও জানান এবং তাইওয়ান ইস্যুতে চীনের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানান। ডক্টর ইউনুস বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আরও সক্রিয়ভাবে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহের কথা জানান এবং চীনা বিনিয়োগকেও স্বাগত জানান তিনি। এ সময় বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় বন্ধুরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন ডক্টর ইউনুস। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের ভূমিকার কথা শি জিনপিংকে জানান প্রফেসর ইউনুস। এছাড়া বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণকে স্বাগত জানায় বাংলাদেশ। এ সময় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মধ্যে রয়েছে সাহিত্য, সংস্কৃতি, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।
যাতে গ্লোবাল সাউথের ঐক্য ও সক্ষমতা আরও বৃদ্ধি পায়। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরিতে চীন তার অর্থনৈতিক সংস্কার আরও গভীর করবে। তিনি বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বৈঠক শেষে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। আনুষ্ঠানিক বক্তব্যে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগের আহ্বান জানান চীনের ব্যবসায়ীদের। With the second largest garment manufacturers in the whole world, second largest next to China. It's not India, which is a very large country compared to us. It's not out of nowhere. They didn't know what a factory is. And who are the people who are running things? 4 দিনের সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন চীনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরের কারণেই এই প্রতিশ্রুতি এসেছে। বাংলাদেশি কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রায় 30টি কোম্পানি $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে বাংলাদেশের চীনা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর তারা এই প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার বেইজিংয়ের এক রাষ্ট্রীয় অতিথিশালায় চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়ং এর সঙ্গে বৈঠকের সময় এই অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, দেশটি কিছু কঠিন পানি সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানাতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। সড়কপথে নারী টানে বাড়ি ফেরা মানুষের ঢল। উত্তরের পথে বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা তৈরি হলেও নেই চিরচেনা সেই যানজট। কিছু ক্ষেত্রে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতের অন্যতম রুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি, ধাপে ধাপে ছুটি হয়েছে গার্মেন্টস ও শিল্প কারখানা। স্বজনদের সাথে সময় কাটাতে ঘরমুখী মানুষের ঢল মহাসড়কে। উত্তরের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, বাইপাইল, কবিরপুর, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে পরিবহনের জটলা। যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় ধীরগতি। যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। কিছু ক্ষেত্রে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে 150-200 টাকা করে যাতায়াত করতে হবে, সেখানে এখন ভাড়া হলো 500-450। আমাদের মতো গরিব মানুষের জন্য আসলে অনেক টাকা দিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। গাড়ি পাচ্ছি না, আর গাড়ি পাইলেও মনে করেন সিট পাচ্ছি না, আর অনেক ভাড়া চাই। আগের যে ভাড়া নির্ধারিত যে ভাড়াটা ছিল তার চেয়ে কিছুটা বেশি নিচ্ছে, এই কারণেই যে আমাদের ওই দিক থেকে গাড়িগুলো খালি আসতে হয়। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী তোলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, মাওনা সহ কয়েকটি পয়েন্টে গাড়ির জট দেখা দেয়। তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই চিরচেনা যানজট। দক্ষিণের যাত্রাটা অনেকটাই পাল্টে গেছে পদ্মা সেতুর কারণে। সকাল থেকেই টোল প্লাজায় অন্য যানবাহনের সাথে দেখা যায় মোটরসাইকেলের সারি। সেতু পার হয়ে যাওয়ার এই অপেক্ষা বেলা বাড়ার সাথে পাল্টেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ সামলাতে নির্ধারিত 2টি বুথের পাশাপাশি আরও একটি অস্থায়ী টোল বুথ বসানো হয়। দীর্ঘ 1 ঘন্টা আমি অপেক্ষা করতেছি, এখনো সামনে যে গতি দেখতেছি মনে হয় না 2 ঘন্টায় আমরা পার হতে পারবো। ঈদে বাড়ি যাবো, সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই, এই কষ্ট মেনে নিয়ে এখন যাচ্ছি।
ফেরি পারাপারের অপেক্ষাও ফুরিয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে যানবাহন পারাপারে 17টি ফেরি থাকায় চাপ অনেকটাই সহনীয়। নদী পারাপারে 20টি লঞ্চও দেয়া হয়েছে এই রুটে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এই যাত্রার খবর জানতে চাই, সহকর্মী হোসাইন আলী বাবু আছেন গাজীপুরের চন্দ্রায়। বাবু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঘরমুখ মানুষের সংখ্যা যেহেতু বাড়ছে, তার মানে মহাসড়কে একটা বাড়তি চাপ আছেই। আপনি তো আছেন সেখানে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচলের কি অবস্থা দেখছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে আসলে বিকেলের পর থেকেই এই চন্দ্রামোড়ে যাত্রীদের চাপ যেমন বেড়েছে এবং গাড়ির চাপও বেড়েছে। একেবারেই যে গাড়ি যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে একটি ধীর গতিতে চলছে। একটি জায়গা আসলে পার হতে 10 থেকে 15 মিনিট সময় লাগছে। এই ধীর গতিতে আসলে দীর্ঘ জটলা এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হয়েছে। আর সেক্ষেত্রে আসলে পুলিশের যে তৎপরতা সেটা আমরা দেখেছি। কয়েকটি জায়গায় আসলে পুলিশ কাজ করছে। যেসব গাড়ি এলোমেলো ভাবে দাঁড় করিয়ে রাস্তায় যাত্রী উঠাচ্ছে, সেসব গাড়িগুলো আসলে সরে দেওয়া হচ্ছে। আসলে যেসব গাড়ি না সরাচ্ছে তাদেরকে কিন্তু আসলে রেকার দিয়ে সরিয়ে নিচ্ছে। এই ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখেছি। পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপর বলে আসলে গাজীপুরে বিকাল থেকে আসলে শিল্প কারখানা ছুটি হওয়ার পরে এই গাজীপুর আসলে এই চন্দ্রামোড়ে যাত্রীদের ঢল নেমেছে। সেই ঢলে আসলে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এখানকার যারা ভলেন্টিয়ার এবং পুলিশ যারা কাজ করছেন তাদের কিন্তু অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। তারপরে সন্ধ্যার পর থেকেই আসলে কিছুটা যাত্রীদের চাপ কমলেও কিন্তু আসলে গাড়ির চাপ রয়েছে। এখান থেকে প্রায় এক থেকে 1.5 কিলোমিটার দূরে খাড়াজোড়া একটি জায়গা নাম আছে, সেখানে আসলে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। এই জায়গা থেকে আসলে কাউন্টার না থাকার কারণে সব যাত্রীরা এখান থেকে আসলে সেই খাড়াজোড়া যে এলাকাটি, সেই এলাকায় চলে যাচ্ছে। সেখানে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তিতে কিন্তু পোহাতে হচ্ছে। আমরা সেই জায়গাতে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি আসলে যাত্রীরা গাড়িতে উঠতে পারছে না, বাড়তি ভাড়া চাচ্ছে এবং উঠতে গেলে নানা ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। তার পাশাপাশি আছে হাইওয়ে পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই যে চাপ সেটা কিন্তু আজ এবং কালকের মধ্যে থাকবে। তারপরে কিন্তু আসলে এই চাপটি একেবারেই কমে যাবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের যারা রয়েছেন। আর তারা ইতিমধ্যে আসলে গাড়ি স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য সব ব্যবস্থা কিন্তু হাইওয়ে পুলিশ নিয়েছে। ধন্যবাদ বাবু, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এবার আমরা একটু লঞ্চ টার্মিনালের খবর জানবো। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, দক্ষিণের কোন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে, যাত্রী চাপ কেমন আর নিরাপত্তা কেমন সেখানে জানাবেন। ছোঁয়া মূলত সদরঘাট থেকে অন্তত 20 থেকে 25টি রুটে এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, বিশেষ করে বরিশালের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে। এবং বিআইডব্লিউটি এর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি 80টি লঞ্চ প্রত্যেক দিন এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি লঞ্চের ধারণ ক্ষমতা 1000, 1200, 1500 বা 2000 পর্যন্ত। সেই হিসাবে তারা বলছেন যে প্রত্যেক দিন বিগত কয়েকদিন থেকে ঈদের যে যাত্রা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মূলত এই যে যাত্রী পরিবহন প্রত্যেক দিন 1 লাখ মানুষ তারা আসলে এই সদরঘাটের যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট দিয়ে যাত্রী যাওয়া আসা করছে। এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটি বলা যায় যে অন্যান্য বার যেরকম উপচে পড়া ভিড় থাকে, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর থেকে এই লঞ্চ ঘাটে আসলে সেই রকম উপচে পড়া ভিড় নেই, যেহেতু এবার অনেক আগে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই মানুষজন ঘরে ফিরছেন। তবে মূল যে ভিড়টি বা মূল যে চাপ, সেই চাপটি আজকে দেখা গিয়েছে, দেখতে পাচ্ছি এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন। সন্ধ্যার পর চাপটি বেড়েছে এবং সন্ধ্যার পর থেকে একের পর এক বিভিন্ন জেলায় বরিশালের যে রুটগুলো রয়েছে সেই রুটের লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, ছাদেও যাত্রী নেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআইডব্লিউটি এর 2 জন কাজ করছেন। ধন্যবাদ সবুজ। দর্শক, বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম, ঈদ যাত্রার খবর জানাবো। রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, গাবতলীর অবস্থা জানাবেন না, সেখানকার ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন?
সোহার গত কয়েক বছরের তুলনায় কিন্তু এইবারের যে ঈদ যাত্রা সেটি কিন্তু বরাবরই অনেকটা ভিন্ন, কেননা এখন পর্যন্ত কিন্তু ঘরমুখী মানুষের যে যাত্রা তাদের যে ভিড় তেমন কোনো ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখন পর্যন্ত। সেই সাথে আমরা যদি দেখতে পাচ্ছিলাম যে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও বিকাল পর্যন্ত সন্ধ্যার পর কিন্তু সেই চাপ অনেকটাই কমে গেছে। সাথে সাথে যাত্রীদের যে ভোগান্তির কথা তারা বলছিলেন তেমন কোনো ভোগান্তি আসলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। সেই সাথে রাস্তায় কিন্তু যানজটের চাপও অনেকটা কম। সেই সাথে প্রতিটি কাউন্টারেই কিন্তু টিকিটের যে দাম সেটি কিন্তু নির্ধারিত যে দাম সেটি কিন্তু ঝোলানো আছে, যার কারণে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়ার কিছু বিচ্ছিন্ন তথ্য থাকলেও তেমন কোনো বাড়তি ভাড়া নেওয়ার কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এই ছিল গাবতলী থেকে সর্বশেষ। ধন্যবাদ রেদওয়ান। আপনি বলছিলেন গাবতলীতে বাড়তি চাপ একটা নেই। আমরা একটু রেল যাত্রার খবরাখবর জানবো। বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। রেল পথে ঈদ যাত্রার ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে আপনার, তারা কি বলছেন জানাবেন। ছোঁয়া, যাত্রীরা কিন্তু এবার বলছেন যে এবারে যেমন ঈদ যাত্রা এতটা স্বস্তির সঙ্গে হচ্ছে ততটা স্বস্তির সঙ্গে যেন প্রতিবারই হয় সেই প্রত্যাশা তারা আমাদের সঙ্গে ব্যক্ত করেছেন। কারণ এবারে আপনি দেখতে পাচ্ছেন যে ঈদ যাত্রায় সচরাচর যে চিত্র আমরা দেখতে অভ্যস্ত রেলওয়ে স্টেশনগুলোতে সেরকম কিন্তু নেই, অর্থাৎ রেলওয়ে স্টেশন কিন্তু অনেকটাই ফাঁকা। মোটামুটি 5টার পর থেকে আমরা দেখেছি যে যাত্রীর সংখ্যা বেশ কমে আসতে শুরু করেছে। যদিও এর আগে যে যাত্রীর সংখ্যা ছিল সেটিও কিন্তু খুব ঠেলাঠেলি বা খুব ভিড় ছিল না, কারণ আপনি জানেন যে ঈদের ছুটি এবার বেশ লম্বা সময়। গতকালই ছিল শেষ কর্মদিবস ঈদের ছুটির আগে, ফলে গতকালই অনেক মানুষ ঢাকা ছেড়েছেন, এর আগেও ধাপে ধাপে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন এবং এবারে কিন্তু রেল টিকিট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা খুব স্বস্তিদায়ক এবং সুশৃঙ্খল হয়েছে। ফলে যারা যাত্রী আছেন তারাও বলছেন যে এবারের এই যাত্রা খুব স্বস্তি ছিল এবং এই স্টেশনে কিন্তু এখন পর্যন্ত 30টি ট্রেন ছেড়ে গিয়েছে, যাত্রা বিরতি নিয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং কাউকে টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। সব মিলিয়ে যাত্রীরা শতভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ধন্যবাদ ঐশী আমাদের সেই খবরাখবর জানানোর জন্য। 5 বছরের আইনি লড়াই শেষে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আদালত কর্তৃক ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন। দলীয় সিদ্ধান্তের উপর মেয়রের দায়িত্ব গ্রহণ নির্ভর করে বলেও জানান এই বিএনপির এই নেতা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ফজলিনুর তাপস আর ধানের শীষের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইশরাক হোসেন। সেই নির্বাচনের সময় গাড়িবহরে হামলা, ভোটে কারচুপির অভিযোগ তোলেন ইশরাক। ফলাফল ঘোষণার পর তা বাতিলের আবেদন জানিয়ে মামলা করেন বিএনপির এই প্রার্থী। প্রায় 5 বছর পর বৃহস্পতিবার আদালত পূর্বের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন। এরপরই নানান মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সেই সমালোচনার জবাব দেন ইশরাক। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই। অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। ইশরাক বলেন দলের হাইকমান্ডের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে তিনি মেয়র পদে যোগ দিবেন কিনা। স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। বিএনপির সদস্য দেখে তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও বলেন ন্যায় বিচার পেয়েছে জনতার মেয়র খ্যাত ইশরাক। জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করেন তিনি। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট
তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় কোনো ক্রমেই এইটা এই সরকারকে দেখতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে মেরামত করতে হলে অবশ্যই 24শে জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তি ও দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি। বলেন, সামনে যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। তাতে নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই বলেও জানান তিনি। আরও বলেন, বাংলাদেশ যে সংবিধানে চলছে সেই সংবিধান দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন না, তাই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। যদি গণহত্যার বিচার করা না হয় তাহলে সময়ে সময়ে স্বৈরাচার ফ্যাসিবাদী যারা আছে ভবিষ্যতেও তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এদেশের বুকে আরেকবার তারা গণহত্যা, খুন খারাপি, রাহাজানি চাপিয়ে দেওয়ার মতো সুযোগ তারা পেয়ে যাবে। 5 আগস্টের পর কর্মস্থলে না ফিরে মুক্তিপণের জন্য ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করলেন 2 পুলিশ সদস্য, সাথে জড়িত চাকুরিচ্যুত একজন। জনতার গণধোলায় শিকার হয়েছেন তারা। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মোট 4 জনকে আটক করেছে পুলিশ। ডামুড্ডা বাজারের কাপড়ের ব্যবসায়ী জুয়েল ও ফয়সাল বৃহস্পতিবার রাত 9টার দিকে শহরের দারুল আমান বাজার থেকে একটি মাইক্রোবাসে তাদের তুলে নেয় একদল দুর্বৃত্ত। শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন তারা। ভুক্তভোগী ব্যবসায়ীদের ভাষ্য, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে কয়েকজন ঘিরে ধরে তাদের। এরপর গাড়িতে তুলে ঘোরানো হয় বিভিন্ন এলাকা। দাবি করা হয় 20 লাখ টাকা মুক্তিপণ, দফা রফা হয় অর্ধেকে। এর মধ্যে নগদ প্রায় 4 লাখ টাকা আদায় করে তারা। বাকি টাকার জন্য মাদারীপুর থেকে আবারও ডামুড্ডায় ঘোরানো হয় গাড়ি। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর চিৎকার শুরু করেন ব্যবসায়ীরা। গাড়িটি আটকায় স্থানীয়রা। গণধোলাই দিয়ে 3 জনকে পুলিশে সোপর্দ করা হয়, পালিয়ে যায় বাকিরা। একটা মোটরসাইকেল আর একটা মাইক্রোবাস আমাদেরকে ঘেরাও করে। তারপর ওখানে লোক ছিল 8 জন, 6 জন আমাদেরকে গাড়িতে ওঠায়। তারপর গাড়িতে উঠিয়েই আমাদেরকে মারধর শুরু করে। তখন তারা 20 লাখ টাকা দাবি করে, বলে তারা পুলিশের লোক। পরে আমাদেরকে নিয়ে চলে যাওয়ার পরে বলতেছে 20 লাখ টাকা বাজারে বড় ব্যবসা 20 লাখ টাকা দিতে হবে, আমরা পুলিশের লোক, যদি না দেস তাহলে মেরে ফেলবো। সকালে ধরা পড়ে অপহরণে জড়িত আরও একজন। বেরিয়ে আসে তাদের পরিচয়। পুলিশ বলছে, আটককৃতদের মধ্যে বাগেরহাটের কৌশিক ও শরীয়তপুরের কাউসার পুলিশ কনস্টেবল। 5 আগস্টের পর থেকে কর্মস্থলে যোগ দেয়নি তারা। অপরজন রুবায়েত চাকরিচ্যুত পুলিশ সদস্য। ঘটনাটির তদন্ত চলছে। পুলিশের কিছু বিপদগামী সদস্য এরা এই অপরাধের সাথে জড়িয়ে গেছে এবং আমরা যেটা দেখলাম এদের ভিতরে একজন পুলিশ সদস্য ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছে আপনার বিভিন্ন কারণে। 2 জন হলো তার কর্মস্থলে গরহাজির আছে। তার মানে এরা কিন্তু পুলিশের খাতায় আসলে অভ্যাসগত অপরাধ হিসেবে আমাদের কাছে হয়েছে। এই দায়ভার ডিপার্টমেন্ট নিবে না। সুতরাং আমরা মনে করি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আটক কৌশিক খুলনা পুলিশ লাইন্সে ও কাউসার চট্টগ্রাম পুলিশে কর্মরত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শেষ হয়েছে শামিয়ানা টাঙানোর কাজ। আয়োজকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে একসাথে নামাজ আদায় করতে পারবেন লক্ষাধিক মুসল্লি। ঈদের নামাজ শেষে হবে আনন্দ র্যালি, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। প্রথমবারের মতো ঈদ উল ফিতরের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলা মাঠে। লক্ষাধিক মানুষ জমায়েতের লক্ষ্যে পুরো দমে চলছে মাঠ প্রস্তুতের কাজ। আবর্জনা পরিষ্কার আর মাঠ সমতল করার তৎপরতাও চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রস্তুত 46,000 বর্গফুটের শামিয়ানার মূল কাঠামো। গরমের কথা মাথায় রেখে থাকছে 5 শতাধিক বৈদ্যুতিক পাখা। নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের স্থান থাকছে মূল শামিয়ানায়। মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থাও রাখা হচ্ছে ময়দানেই। ধুলোবালির কথা মাথায় রেখে ক্রমাগত চলছে পানি ছিটানোর কাজ। রবিবারের মধ্যেই মাঠ শতভাগ প্রস্তুত হবে বলে বলছেন ঠিকাদার। প্যান্ডেলের উত্তর পাশটা, হাতের ডান পাশটা হচ্ছে পুরুষদের জন্য, বাম পাশটা হচ্ছে মেয়েদের জন্য।
আলাদা আমরা পর্দা দিয়ে দেব। এর ভিতরে হচ্ছে আবার এলইডি মনিটর দিয়ে আমরা হচ্ছে তাদেরকে ব্যবস্থা করে দেব, মানে ইমাম সাহেবের খুতবাটা যেন ওনারা শুনতে পান। আর এছাড়া হচ্ছে কৃষি ইউনিভার্সিটি এবং হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভিতরে আমাদের গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। আমাদের মোটামুটি প্রায় 2 থেকে 2,500 গাড়ির ব্যবস্থা আমরা করছি। 3টি ভাগে থাকছে ঈদ উল ফিতরের আয়োজন। নামাজ শেষে শুরু হবে র্যালি, যা শেষ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই মিছিলটা যে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া এভিনিউ অংশে শেষ করব, যেখানে একটা সংক্ষিপ্ত কালচারাল অনুষ্ঠান থাকবে এবং এই রোজার ঈদের একটা সবচেয়ে সবার কাছে প্রিয় আবাল বৃদ্ধ বনিতা রমজানের রোজার শেষে এলো খুশিলেন, এই গানটা দিয়ে আমরা শুরু করবো এবং কয়েকবার রিপিটেডলি গাবো। তারা র্যালিতে আনন্দ মিছিলে যোগ দেবেন, তাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এমন আয়োজনের মধ্য দিয়ে ঢাকার মানুষ পুরাতন ঐতিহ্যের স্বাদ নিতে পারবে বলে জানান আয়োজকেরা। সময় স্বল্পতার কারণে যেহেতু আমাদের সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসছে, বাট প্যান্ডেলের বাইরেও আমাদের প্রচুর জায়গা ওপেন জায়গায় যেটা আমরা লেভেলিং করে কার্পেটিংয়ের ব্যবস্থা থাকবে। শুধু মুসল্লিগণ এসে নামাজ পড়তে পারবে, এর বাইরেও যদি মুসল্লি বেশি হয়ে যায় তারা নিজে জায়নামাজ নিয়ে আসে সেখানেও পড়তে পারবে। বড় জামাতগুলোতে যেভাবে হয় শোলাকিয়া মাঠে একই হয়, যে তার আসলে মানুষের এক্সপেকটেশন লিমিট করা খুব ডিফিকাল্ট, কতজন আসবে বলা মুশকিল। আমাদের একটা ধারণা থেকে আমরা এই প্রায় লাখখানেক লোকের আয়োজনের ব্যবস্থা করেছি। খোলা ময়দানে ঈদের একমাত্র জামাত হবে সকাল 8টায়। 1 ঘন্টা পর বের হবে ঈদের শোভাযাত্রা। এই আয়োজনে অংশ নিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটার সরগরম দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আর তো অল্প কিছুদিন পরেই ঈদ, কেমন জমজমাট দেখছেন ফিউচার পার্ক এবং ক্রেতারা নিশ্চয়ই ছোটাছুটিতে ব্যস্ত? ফিউচার পার্ক বেশ জমজমাট ছোঁয়া। শুরুতেই যদি আপনাদের দেখাতে চাই আমি যে ফিউচার পার্কে কিন্তু প্রচুর মানুষজন, এবং যদি বলতে চাই যে যেহেতু ঈদের শেষ সময় চলে এসেছে সেক্ষেত্রে মানুষদের একটু ছোটাছুটিও বেড়েছে। মানুষজন শেষ সময় কিন্তু পোশাক আশাকের পাশাপাশি তাদের যত খুঁটিনাটি যত জিনিস আছে, যেমন নারীদের বিভিন্ন ধরনের কসমেটিক্স, মেহেদি সহ বিভিন্ন ধরনের আইটেম সামগ্রী তারা আসলে কিনছেন। এবং আমি যদি বলতে চাই আসলে ফিউচার পার্কে ক্রেতারা এসে অনেক স্বাচ্ছন্দ্যে আসলে তাদের শপিং করছেন, ঈদের শপিং। তার কারণ তারা বলছেন যে তারা এক ছাদের নিচে আসলে সব পাচ্ছেন, তো সব কিছু যেহেতু একসাথে পেয়ে যাচ্ছেন সেজন্য তারা খুব স্বাচ্ছন্দ্যে আসলে তাদের কেনাকাটাটা করছেন। এবং বলতে চাই যদি আমি যমুনা ফিউচার পার্কে কিন্তু আসলে এই যে মানুষের যে সরগরম, এই বেশ সরগরম। ধন্যবাদ বিজয়, দেখতে পাচ্ছি বেশ সরগরম যমুনা ফিউচার পার্ক। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।